সালামু আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ৪৭ এবং ৪৮ পৃষ্ঠার কাজগুলো সমাধান করব। তো প্রথমে এখানে আছে, এবার একটা নমুনা অনুমানের খেলার আয়োজন করতে পারো। মানুষ সহ বিভিন্ন জীবের নাম যা যা মাথায় আসে তা নোট করো। এবার এদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যে মিল আছে কিনা তা খেয়াল করে দেখো। একই ধরনের বৈশিষ্ট্য কোন সব জীবের মধ্যে আছে, অর্থাৎ কোন কোন জীবের জিনের প্যাটার্নে মিল বেশি তা অনুমান করো এবং নিচের ছকে লিখে রাখো। তাহলে আমাদেরকে প্রথমেই কয়েকটা জীবের নাম নিতে বলা হয়েছে এখানে, যে মানুষও বিভিন্ন জীবের নাম যা মাথায় আসে নোট করো। তো আমরা প্রথমে এখানে কয়েকটা জীবের নাম নোট করে রাখবো এবং তারপর তাদের বৈশিষ্ট্যগুলো এইখানে লিখবো। এখানে এই ফাঁকা ঘরগুলোতে আমরা তাদের বৈশিষ্ট্যগুলো লিখবো এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে বৈশিষ্ট্যের আমরা বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকাগুলো এইখানে দিব, যে ওই বৈশিষ্ট্যের ভিতরে কোন কোন জীবগুলো অন্তর্গত। চলো আমি একটা তালিকা করে রেখেছি, সেটা দেখা যাক। সেটা দেখে তোমরা ধারণা নিয়ে তোমাদের মতো করে তালিকাটি করবা। প্রথমেই আমি জীবের নাম হিসেবে নিয়েছি মানুষ, গরু, ছাগল, পাখি, মাছ, কুমির, ব্যাঙ, প্রজাপতি, কৃমি, কুকুর, ঈগল, সিংহ, বাঘ, হাঁস, মুরগি। হাঁস বানানে একটা চন্দ্রবিন্দু হবে, নেকড়ের যোগ বানানে একটা চন্দ্রবিন্দু হবে, কেঁচো বানানে একটা চন্দ্রবিন্দু হবে, গরিলা, শিম্পাঞ্জি ইত্যাদি। অর্থাৎ আমি এই কয়েকটা জীবের নাম নিয়েছি যেগুলো আমরা প্রায় সবাই চিনি। বৈশিষ্ট্য, এখন এইখান থেকে যাদের যাদের বৈশিষ্ট্যে মিল আছে এরকম কিছু বৈশিষ্ট্য আমরা নিলাম, যে দুই পায়ে হাঁটতে পারে, চওড়া কপাল, মস্তিষ্কের গঠন এক। হুম, এই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা কেমন হবে? এই যে বৈশিষ্ট্যগুলো আমরা নিলাম এখানে মিল আছে মানুষ, গরিলা, শিম্পাঞ্জি। তারপরে তৃণভোজী, দুধ দেয়, বাচ্চা প্রসব করে, এই বৈশিষ্ট্যগুলোর সাথে মিল আছে গরু, ছাগল, ভেড়া, হরিণ। পাখনা আছে, ডিম দেয়, দেহ পালকে আবৃত, এগুলোর সাথে মিল আছে পাখি, হাঁস বানানো একটা চন্দ্রবিন্দু হবে, মুরগি, ঈগল ইত্যাদি। ঠান্ডা রক্ত, আইসযুক্ত জলে বাস করে, এই বৈশিষ্ট্যগুলোর সাথে মিল আছে মাছ, ব্যাঙ, কুমির ইত্যাদি। মাংসাশী, বনে বাস করে, ধারালো দাঁত, শক্ত চোয়াল, এগুলোর সাথে মিল আছে বাঘ, সিংহ, নেকড়ের। মেরুদণ্ডী এবং ছোট আকৃতি, এগুলোর সাথে মিল আছে কেঁচো, জোঁক, কৃমি, কুকুর, প্রজাপতি ইত্যাদি। অর্থাৎ এভাবেই কিন্তু তোমরা চাইলে এই ছকটি পূরণ করতে পারো, অথবা তোমাদের মতো বৈশিষ্ট্য এবং প্রাণীর নাম নিয়ে এই ছকটি পূরণ করতে পারো। তো ৪৮ পৃষ্ঠাতে যে কাজটি ছিল সেটা আছে নিচে সময়ের সাথে ঘোড়ার বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয়েছে তার একটি উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ সময়ের সাথে সাথে ঘোড়ার যেই পরিবর্তনটা হয়েছে সেটা এখানে দেয়া আছে। সাইজের পরিবর্তন হয়েছে, পায়ের খুরের অনেক পরিবর্তন কিন্তু সাধিত হয়েছে সময়ের সাথে সাথে। তো তোমাকে বলা হয়েছে যে অনুমান করো তো আরো অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর কি কি পরিবর্তন ঘটতে পারে। তো এইটা আমাদেরকে অনুমান করতে হবে। তো আমি এটার উত্তর করে রেখেছি, চলো দেখা যাক। আরো অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর যা যা পরিবর্তন ঘটতে পারে। এক, ঘোড়ার আকৃতি পরিবর্তন ঘটতে পারে। আকৃতির পরিবর্তন ঘটতে পারে অর্থাৎ ঘোড়া সাইজ আরো বড় হতে পারে, কোনো ছোটও হতে পারে, যে কোনোটাই হতে পারে। দুই, শারীরিক ভাবে আরো শক্তিশালী হতে পারে। তিন, ঘোড়ার খুরের আকৃতির পরিবর্তন ঘটতে পারে। চার, আরো উচ্চ গতিসম্পন্ন হতে পারে। পাঁচ, গায়ের লোম, লেজ ইত্যাদির পরিবর্তন ঘটতে পারে। ৬ নাম্বারে দিয়েছি খাদ্যাভ্যাস পরিবর্তন এর মাধ্যমে নতুন বৈশিষ্ট্য দেখা দিতে পারে। ৭, মস্তিষ্কের গঠন ক্রমশ পরিবর্তন ঘটতে পারে। ৮, এমনকি পরিবেশগত পরিবর্তনের কারণে বিলুপ্তিও ঘটতে পারে। অর্থাৎ একটা সময় কিন্তু ডাইনোসর ছিল, অনেক শক্তিশালী, অনেক বড়, কিন্তু সেটা এখন নেই। পরিবেশগত বিভিন্ন পরিবর্তনের কারণে কিন্তু ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। তেমনি ঘোড়াও কিন্তু হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে অনেক প্রজন্ম পর। তো তোমরা এভাবেই চাইলে তোমাদের উত্তরগুলো করতে পারো। ধন্যবাদ।